হাসিনা কইতো না আমি এই প্ল্যান করে দিয়েছি, ওই প্ল্যান করে দিয়েছি, ডেল্টা প্ল্যান করে দিয়েছে, প্ল্যান করেছে। আর এক প্ল্যান মাস্টার আসিছে বাংলার লুথার কিং। হাসিনারও মজা, বেশি প্ল্যান মানে বেশি লুট। তো লুটের গুরু কারা? গুরু হইতেছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। লুটপাটের সিস্টেম চালাইতো যারা, তারা হইতেছে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাই চৌধুরী, এখন কারাবন্দী আছে, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ আর আহমেদ কাইকাউস। পুরা 15 বছর বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব হাসিনা নিজের হাতে রাখছিল, নিজের কবজায়। হাসিনা পলানোর পর 2 বছর হইতে চললো, কারো শাস্তি হয়নি, কারো জবাবদিহি হয়নি। আর আছে কোম্পানিগুলা, আমি সব কোম্পানির নাম বলবো না, আজকে 2টা কোম্পানি আপনারা চেনেন, সামিট আর এসালম। সামিটের মালিক হচ্ছে মোহাম্মদ আজিজ খান, তার বড় ভাই হইতেছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, সাবেক বাণিজ্য আর বেসামরিক বিমান মন্ত্রী। পাকিস্তান আর্মিতে ছিল, 1971-এ বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পাইছে 71-এর মার্চে, ঠিক যেদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়, 25শে মার্চ। তারপরে কি করলো? তারপরে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে দিনাজপুরে পোস্টিং নিল। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে প্রথম যে অপারেশন, এটা ফারুক খান চালায়। কয়েকজন মুক্তিযোদ্ধার নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করছে। দিনাজপুরের মুক্তিযুদ্ধ বইয়ে এই কথা লেখা আছে। এই পরিবারের সদস্যরাও তালিকাভুক্ত রাজাকার। মকসুদপুরে মানুষের বাড়িঘর দখল করছিল। 72 সালে পাকিস্তান আত্মসমর্পণের পর পরিবার সমেত মকসুদপুর থেকে বিতাড়িত হয়েছিল। পরে এক স্থানীয় মুক্তিযোদ্ধার পায়েটায় ধরে এলাকায় ফিরে আসে। 2008-এর পরে আবার সে মুক্তিযোদ্ধা সনদের জন্য দৌড়ঝাঁপ করেছিল, পায় নাই। সেনাবাহিনীর চাকরি ও আকারে পদ বালকের মতো সাফল্যে ভরপুর। 90-এর দশকে পদ বাণিজ্য সহ নানা কেলেঙ্কারিতে জড়ায় অবসরে যেতে হয়। তারপর 1996 সালে কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের মনোনয়ন কিনা সংসদ সদস্য হয়। রাজাকার থেকে আওয়ামী লীগের কান্ডারি, আর সেই কান্ডারির ছোট ভাই বাংলাদেশের জ্বালানি খাতের সবচেয়ে বড় লুটেরা সাম্রাজ্যের মালিক। ভাইয়ে ভাইয়ে সাম্রাজ্য। 71-এর দিনাজপুর থেকে 2026-এর সিঙ্গাপুর। হ্যাঁ, এই হইতেছে বাঙ্গুদের জার্নি, বাঙ্গু এলিটদের জার্নি। আরো 3 ভাই আছে, জাফর, লতিফ, ফরিদ, সবাই সামিটের ভাইস চেয়ারম্যান। পরিবারের কোম্পানি, পরিবারের সাম্রাজ্য। সামিট পাওয়ার একাই 15 বছরের মোট ক্যাপাসিটি চার্জের 12% নিছে, মানে 10,623 কোটি টাকা নিছে। 2016 সালে আজিজ খান সিঙ্গাপুরে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল বানায়, SPI, কারণ হিসেবে বলে আন্তর্জাতিক অর্থায়নের সুবিধার জন্য। বাস্তবে কি হইল? সেই বছরই এপ্রিল 2016 পানামা পেপারসে আজিজ খানের নাম, তার বউ, তার মেয়ে, তার ভাই, তার ভাতিজা, সবার নাম পানামা পেপারসে সবার নাম চলে আসলো। 2016 সালে ফাঁস হওয়া এক বিশাল গোপন নথিপত্র, পানামার একটা আইনি প্রতিষ্ঠানের 1.1 কোটি ফাইল সাংবাদিকদের হাতে চলে আসে। এই ফাইলগুলোতে ছিল দুনিয়া জুড়ে ক্ষমতাবান লোকদের গোপন সম্পদের তালিকা, কে কোথায় কত টাকা লুকায় রাখছে। কোনো দেশের প্রধানমন্ত্রী, কোনো দেশের রাষ্ট্রপতি, কোনো ব্যবসায়ী, বিশ্বজুড়ে কাপাকাপি শুরু হয়ে গেল। আইসল্যান্ডের প্রাইম মিনিস্টার তো পদত্যাগ করতে হইল। পাকিস্তানের নওয়াজ শরীফ ক্ষমতা হারাইলেন। আর সেই তালিকায় বাংলাদেশের একজন, মোহাম্মদ আজিজ খান, সামিটের মালিক। হ্যাঁ, ব্যান্ড পার্টি বাজার হেরিটেজ সাহেব। 6টা অফশোর কোম্পানি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে রেজিস্টার্ড, সিঙ্গাপুরের ঠিকানা। অফশোর কোম্পানি কি জানেন তো? অফশোর কোম্পানি হইতেছে ছোট দ্বীপ দেশে রেজিস্টার করা কাগজি কোম্পানি। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, কেম্যান আইল্যান্ড, বাহামা, এই সমস্ত জায়গায়। এগুলো দ্বীপ কিন্তু রাষ্ট্র। এই দ্বীপগুলোতে ট্যাক্স নাই, মালিকের নাম প্রকাশ করতে হয় না, কে আসল মালিক কেউ জানে না। তো এই কোম্পানিগুলো কাদের লাগে? যারা টাকা লুকাইতে চায়, যারা ট্যাক্স ফাঁকি দিতে চায়, যারা চুরি করা টাকা বৈধ দেখাতে চায়। সাধারণ ব্যবসায়ীর এই জিনিস লাগে না। ব্যবসায়ীর লাগে অফিস, লোক, লাইসেন্স। অফশোর কোম্পানির কিচ্ছু লাগে না, শুধু একটা পোস্ট বক্স লাগে আর একজন উকিল লাগে। তাহলে আজিজ খানের এই 6টা অফশোর কোম্পানির কেন লাগলো? সিঙ্গাপুরে অফিস তো আছেই, বাংলাদেশের সামিট তো আছেই। উত্তরটা সবাই জানে, লুকানোর জন্য টাকা, লুকানোর জন্য, পাচার করার জন্য টাকা। ওর বাপের কি সিঙ্গাপুরে জমিদারি ছিল যে এত টাকা দিয়ে সিঙ্গাপুরে কোম্পানি করলো? আজিজ খান এখন সিঙ্গাপুরের 41তম ধনী, সম্পদ $1 বিলিয়ন বেশি। বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো রেকর্ড নাই এই টাকা বৈধভাবে যে বাইরে গেছে। হাসিনা পলানোর পরে আজিজ খান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিক হয়েছে। ফারুক খান গ্রেপ্তার হয়েছে 14 অক্টোবর 2024। ডিসেম্বরে 2025 সামিট সহ 10টা গ্রুপ আর হাসিনা পরিবারের 66,146 কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে। কিন্তু এইসব কাগজে, বাস্তবে আজও সামিটের কোম্পানিগুলোতে বাংলাদেশের জনগণের টাকা ঢুকিচ্ছে। এরপরে আসেন এসালম, আর এক তালেবর, আমাদের শিলং সালাউদ্দিনের প্রিয় অলিগার্ক এসালমের কাছ থেকে ইসলামী ব্যাংক উদ্ধার করা হয়েছে দেখে সংসদে শিলং সালাউদ্দিন কয়, নারায়ের তকবীর বইলে নাকি ব্যাংক দখল করা হয়েছে। শুনেন, কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নেমেছে।
শুনেছেন? খুব দুঃখ পেয়েছে শিলম সালাউদ্দিন। এই এসালামের বিদ্যুৎ কেন্দ্র হইতেছে চট্টগ্রামের বাঁশখালী, সমুদ্রের ধারে 1320 মেগাওয়াটের কয়লা বিদ্যুৎ কেন্দ্র, নাম এসএস পাওয়ার। এই প্ল্যান করার সময় 2016 থেকে 17 স্থানীয় মানুষ রাস্তায় নামছিল, কারণ তাদের জমি যাচ্ছে, মাছ ধরার জায়গা যাচ্ছে, পরিবেশ যাচ্ছে। প্রতিবাদে মিছিল হয়েছিল, আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, গুলি করছিল পুলিশ, হাসিনা পুলিশ, সাথে ছিল এসালামের গুন্ডা। 5 জন মানুষ মারা গেছিল পুলিশ আর গুন্ডার গলিতে। একটা প্ল্যান্ট তৈরি হওয়ার আগেই 5টা লাশ। এই রক্তের উপরে দাঁড়ায় প্ল্যান্ট চালু হইলো। তারপর কি হইলো? 2019 ফেব্রুয়ারিতে সরকার এসালমকে এক ধাক্কায় 3170 কোটি টাকার স্ট্যাম্প ডিউটি মাফ করে দিল। জমি লিজ আর ব্যাংকের ফাইন্যান্সের দলিলের উপরে স্ট্যাম্প লাগতো, সেটার ফি ছিল এত টাকা, মাফ করে দিল, ডলারে 382 মিলিয়ন। প্ল্যান তখনও চালু হয়নি, তার আগে উপহার দিয়ে দেওয়া হইল। কেন দিল? এমন যদি হইতো যে তারা কম দামে আমাদেরকে বিদ্যুৎ দিতেছে, তা তো না। বাঁশখালী থেকে যে বিদ্যুৎ আসে তার দাম শুনলে মাথা ঘুরে যাবে। ইউনিট প্রতি 20 টাকা 53 পয়সা, দেশের সবচেয়ে দামি বিদ্যুৎ। তুলনায় দেখেন, রামপাল থেকে আমরা 16 টাকা 11 পয়সা, আদানি থেকে 15 টাকা 14 পয়সা, বরিশাল থেকে 13 টাকা 16 পয়সা, পায়রা থেকে 11 টাকা 87 পয়সা। বাঁশখালী আদানির চাইতে 35% বেশি, পায়রার চেয়ে দ্বিগুণ। শুধু 23-24 অর্থ বছরে বাঁশখালী একাই ক্যাপাসিটি চার্জ নিছে 3287 কোটি টাকা। সমান সাইজের অন্য কয়লা কেন্দ্রের তুলনায় দ্বিগুণেরও বেশি। এইবার আসেন, আদানি কেমনে আসলো এর মধ্যে? আগে শুনেছেন, দেশে বিদ্যুতের মোট চাহিদা 17,000 মেগাওয়াট। হাসিনার হাতে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 29,000 মেগাওয়াট। বাড়তি 11,000 মেগাওয়াট নিয়ে আমরা বসে আছি। সামিট আছে, এসালম আছে, ওরিয়ন আছে, ইউনাইটেড আছে, সবাই বসে বসে ক্যাপাসিটি চার্জ নিতেছে। দেশ তো অন্ধকারে ডুবে নাই, তাই না? বিদ্যুৎ আছে, বিদ্যুৎ উপচায় পড়তেছে, বরং আমাদের লাগবেই না, এতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরও ভারতের ঝাড়খণ্ড থেকে আদানির বিদ্যুৎ আমদানির চুক্তি হইল 1550 কিলোমিটার দূর থেকে। বাংলাদেশের সবচেয়ে দূরের কোণে গিয়া ট্রান্সমিশন লাইন বানায় চড়া দাম দিয়া। কেন? টেকনিক্যাল কোনো কারণে না, ইকোনমিক্যাল কোনো কারণেও না। উত্তরটা হইতেছে আত্মীয়তার। কিরকম আত্মীয়তা? 2015 সাল, মোদি আসছেন ঢাকায়, শ্বশুরবাড়ি, যৌতুক দিতে হবে না। যৌতুক হইতেছে $4.5 বিলিয়ন ভারতীয় বিদ্যুৎ রপ্তানির চুক্তি। কার সাথে? গৌতম আদানির সাথে, মোদির ঘনিষ্ঠতম শিল্পপতি। ঝাড়খণ্ডের গেড্ডায় একটা 1600 মেগাওয়াটের প্ল্যান বানাবে বাংলাদেশের জন্য, ডেডিকেটেড প্ল্যান। শর্তগুলো শোনেন শুধু মন দিয়া। প্রথম শর্ত হইতেছে, বিদ্যুৎ আসুক বা না আসুক, প্ল্যান চলুক বা না চলুক, ট্রান্সমিশন লাইন কাজ করুক বা না করুক, বাংলাদেশকে দিতে হবে বছরে $450 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ আর মেনটেন্যান্স চার্জ মিলায়। 2 নম্বর শর্ত, দাম ইউনিট প্রতি 12 টাকা। ভারতের অন্য বেসরকারি উৎপাদকের চাইতে 27% বেশি, সরকারি উৎপাদকের চাইতে 63% বেশি। তৃতীয় শর্ত কি? মেয়াদ 25 বছর। এর মাঝে বের হওয়া যাবে না। বের হইলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা খাবে। আওয়ামী লীগের 25 বছরের চুক্তি খুব পছন্দ। ওর বাপ শরদের বডিগার্ড করে গেছিল 25 বছরের চুক্তি, দাসত্বের চুক্তি।